আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ষড়যন্ত্র হলে রুখে দেওয়ার ঘোষণা নেতাদের। সুষ্ঠু না হলে তৈরি হবে কলঙ্কজনক অধ্যায়। ইউনূস সরকারকে নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন, দেশের মানুষ আপনাদের প্রতিরোধ করবে। ফলাফল গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে। ফেব্রুয়ারিতেই ব্যালট উৎসব পেছাতে পারবে না কোনো শক্তি, বললেন প্রেস সচিব। নিরপেক্ষ ভোটের জন্য প্রস্তুত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন উপদেষ্টা। এটি সুষ্ঠু অবাধ নির্বাচন একেবারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে, এই প্রস্তুতি সরকারের আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি কনক আজাদ এবং আমি জুম্মান সাদিক জ্যাভলিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বঙ্গবন্ধু হত্যার 50তম বার্ষিকী আজ। নিরাপত্তার চাদরে ঢাকা ধানমন্ডি 32 নম্বর। পুলিশের ব্যারিকেডে বন্ধ চলাচল, শ্রদ্ধা জানাতে এসে ধাওয়া খেলেন কয়েকজন। রাজশাহীতে একই পরিবারের 4 জনের লাশ উদ্ধার, পাশেই পড়েছিল চিরকুট। ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা, ধারণা পুলিশের। মিল উঠান রান্নাঘরে মিলল লুটের সাদা পাথর। মাটিবালি সরিয়ে উদ্ধার, প্রতিস্থাপনে ঢিমে তাল। ভোলাগঞ্জের স্বরূপে ফেরা নিয়ে শঙ্কা, সেনা তল্লাশি অব্যাহত। এবং আলাস্কার পথে ট্রাম্প পুতিন, কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে ঐতিহাসিক বৈঠক। ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির আশা, পরবর্তী আলোচনায় জেলেনস্কিকে রাখার আশ্বাস। ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। আলাদা অনুষ্ঠানে আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, সুষ্ঠু ভোট না হলে তৈরি হবে কলঙ্কজনক অধ্যায়। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নাম বেগম খালেদা জিয়া, যিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, রাজনৈতিক সংগ্রাম ও আপোষের নেতৃত্ব তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। 4 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে আছেন বেগম জিয়া। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ, দলকে আগলে রেখে অল্প সময়ে প্রমাণ দিয়েছেন তার দৃঢ়তার। 15 আগস্ট বিএনপি নেত্রীর 81তম জন্মদিন। দিনটি উপলক্ষে সারা দেশে দোয়া মাহফিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, বেগম জিয়ার জনপ্রিয়তার কারণে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। কারাগারে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারেরও দাবি করা হয়। কারাগারে রাখা হয়েছিল, ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে এটা না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কষ্টগুলি প্রেরণ হয়েছে, অত্যাচার হয়েছে, কারাগারে শুনতে দাঁড়িয়ে তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তাই ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জয়নুল আবেদিন ফারুক বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে ইতিহাসের কলঙ্কে নাম লেখা থাকবে ডক্টর ইউনূসের। ফলাফল গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে তো, অর্থাৎ সর্বোচ্চ চলমান আছে নির্বাচনকে বাঞ্ছন করা। এই কারণেই আমাদের কিছু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে। যে শাহাবুদ্দিন রশিদানে একজন পুলিশ দিয়ে নির্বাচন করতে পেরেছে, সেই মতো একটি নির্বাচন করে ডক্টর ইউনূস আপনি ইতিহাসের পাতায় লেখা থাকবেন।
যদি তাই না করতে পারেন, ইতিহাসে কলঙ্কে আপনার নাম লেখা হয়ে যাবে। এদিন বিকেলে গুলশান কার্যালয়ে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পেছাতে পারবে না কোনো শক্তি। দুপুরে মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানের 2 শহীদের কবর জিয়ারত শেষে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন, এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে, সবাই এটা নিয়ে এখন সবার পুরোদমে কাজ করছেন। নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন শেষে কথা জানান তিনি। আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন একেবারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে, এই প্রস্তুতি সরকারের আছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সাথে থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে, এবং আমাদের সরকারি কর্মকর্তারাও থাকবেন। একটি নির্বাচন হবে, সাম্প্রতিক দাঙ্গা হবে কেন? এটা তো এরকম কোনো পরিস্থিতি তো এই মুহূর্তে আমাদের দেশে নাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রধান উপদেষ্টার ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। শুভেচ্ছা জানানোর জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি 32 নম্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ ব্যারিকেড বসিয়ে সীমিত করে প্রবেশ। এদিন কোনো কর্মসূচি না থাকলেও শ্রদ্ধা জানাতে আসেন কয়েকজন, তবে সেখানে থাকা লোকজন তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি 32 নম্বর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 32 নম্বরের প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে সড়কের 2 প্রান্ত বন্ধ করে দেয় পুলিশ। ব্যারিকেডের পাশেই উপস্থিত হন লোকজন। তারা আওয়ামী লীগের বিপক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি ফুল দিতে আসা কয়েকজনকে ধাওয়া দেন। দেশের 15 বছর যে ক্ষতি করে গেছে, এই ক্ষতির একটা কালো দিবস। একটা যে আতুর ঘর ছিল, এই আতুর ঘরটা এখান থেকে বাংলাদেশের মানুষকে জিম্মি করা হতো। এদিন সকাল থেকে ব্যক্তিগতভাবে কয়েকজন ফুল নিয়ে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডি 32-এ প্রবেশের চেষ্টা করলে জনরোষের মুখে পড়ে। রিকশা চালক সহ কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন তারা। আমি একটা ফুলি তোলা নিয়েছিলাম শাহবাগ থেকে 400 টাকা দিয়ে কিনে। ভাই আমার বহুত কষ্টের টাকা, আমি সারাদিন আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি, তার কারণে। পুলিশ বলছে সার্বিক দিক বিবেচনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ বা মোবাইল চোর, ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এইরকম সন্দেহ করে 5 জনকে আটক করা হয়েছিল। এদিকে পুলিশে ঘেরা ধানমন্ডি 32-এ মাইক লাগিয়ে নানা ধরনের গান বাজাতেও দেখা যায়। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে বাসা থেকে একই পরিবারের 4 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পাশে পড়েছিল একটি চিরকুট। পুলিশের ধারণা, ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী ও সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেন স্বামী মনিরুল। এক রাতেই নিঃশেষ পুরো পরিবার, মারা গেলেন 4 সদস্যই। স্বজনদের আহজারিতে ভারী চারপাশ।
শুক্রবার সকালে পবা উপজেলার বামুনশিগড় এলাকার একটি বাসায় কৃষক মিনারুল, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিম এবং মেয়ে মিথিলার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এ সময় মিনারুলের লাশের পাশে একটি চিরকুট পাওয়া যায়। কোনো গন্ডগোল নাই, কোনো মারামারি নাই, কোনো আমার সাথে রিসারিসি নাই। স্থানীয়রা জানায় বছর দুয়েক আগে জুয়া খেলে বিপুল টাকা দেনা হয় মিনারুল। বিভিন্ন এনজিও থেকেও ঋণ নেন তিনি। কৃষিকাজ ও জমি বিক্রি করে কিছু টাকা পরিশোধ করলেও পুরোপুরি শোধ হয়নি। আত্মীয় পরিজনের নিকট থেকেও খুব একটা সাহায্য পাননি। সেই হতাশা থেকেই হয়ে পড়েন অসুস্থ। আগে জুয়া খেলেছে, বাপ মায়ের ধার শোধ করে দিস, এখন করে না। পারিবারিক একটা হতাশা, আর্থিক ঋণ ও তারপর চিরকুটে লিখে গেছে যে আমার এই মৃত্যুর জন্য, এই পারিবারিক হত্যার জন্য কেউ দায়ী না। পুলিশের ধারণা ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী ও সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেন মিনারুল। স্ত্রী, তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আশ্রয় করে হত্যা করা হয়েছে। আত্মীয় স্বজন বা যারা আছে তারাও বললো যে চিরকুটের লেখাটা উনারই। তো উনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে, তো আপাতত আমরা সেগুলোর উপর কাজ করব। আর এর পিছনে অন্য কারণ থাকতে পারে কিনা আমরা সেটা পরবর্তী ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারব। ময়নাতদন্তের জন্য লাশগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে পিবিআই, সিআইডি ও র্যাব। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। খোদ রাজধানীতে একটি বাড়িতে দিনে দুপুরে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। টিভি, ফ্রিজ, পোশাক, এমনকি দালানের ইট রড পর্যন্ত খুলে নিয়ে গেছে তারা। জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা দাবি করে ভুক্তভোগীদের অভিযোগ, লুটপাটের জন্য খিলগাঁও বিএনপি নেতা ইউনুস মৃধা দায়ী। বিস্তারিত মাহাদি ইসলাম ধ্রুবর প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। সংসারের সমস্ত জিনিসপত্র শাহিনুরের চোখের সামনেই হয় ভাগাভাগি। আমার 40 বছরের সংসার, এসি, তার টিভি, তারপরে এই ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, যত মেশিনারি জিনিসপত্র। জায়গা সংক্রান্ত বিরোধের জেরেই এই ঘটনা বলে দাবি বাসিন্দাদের। তাদের উচ্ছেদের দায়িত্ব বর্তায় মকবুল, সুজন, জিয়া, ফারুক, আলামিন, ইয়াসিনের ওপর, যার প্রত্যেকেই স্থানীয় বিএনপি নেতা ইউনুস মৃধার অনুসারী। ইউনুস মৃধা বেশ কিছুদিন যাবৎ এখানে ডেভেলপ করার জন্য আমাদের বলে এবং তার বাড়িতে ডাকায় নিয়ে আমাদের 3 দিনের টাইম দেয়। আমরা বলি যে ওরা একটা অবৈধ কাগজ বানিয়েছে, আমরা যদি তোমরা আইনের মাধ্যমে আসো। ইউনুস মৃধা কোনো রকমই মানতে রাজি না। আমাদের জমিটা ওনারা জোরপূর্বক দখল চাচ্ছে। ইউনুস মৃধা আমাদের খিলগাঁও এলাকায় খুব একটা প্রভাবশালী বর্তমানে। তার জন্য অনেক মানুষ বিভিন্ন মামলায় জড়িত হয়ে গেছে, কিন্তু যারা কোনো সময় কোনো রাজনীতি করেনি। রাজধানীর খিলগাঁওয়ের এই বাড়িটিতে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। টিভি, ফ্রিজ, এসি, পরনে কাপড়, এমনকি বাড়ি থেকে ইট রড পর্যন্ত খুলে নিয়ে গিয়েছে তারা। লুটপাটের পর মালামাল ভাগাভাগি নিয়ে এক প্রকার মহোৎসবেও মাতেন সেসব দুর্বৃত্তরা। শুধু এই বাড়ি না, 5 আগস্টের পর বেশ কিছু বাড়ি দখলের সঙ্গে জড়িত এই ইউনুস। সব কিছু জেনেও কোনো এক অদৃশ্য ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে নারাজ এলাকাবাসী। আসলে সবাই জানে, আপনারা নিজেও বুঝছেন, কিন্তু কইতেছে না কি হই, এটাই সবচেয়ে বড় অপরাধ। এসব বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি ইউনুসের। মুঠোফোনে বার্তা পাঠালেও তার জবাব মেলেনি। এদিকে পুলিশ বলছে ঘটনায় জড়িত একজনকে এরই মধ্যে আটক করা হলেও বাকিদের ধরতে অভিযান চলছে। এই বিষয়ে আমি মামলা নিয়েছি, 7 জনের নামে এজাহার আসছিল। আমি তাৎক্ষণিক মামলা নিয়ে এই মামলার একজনকে অ্যারেস্ট করেছি এবং বাকি যারা আছে আমি অ্যারেস্টের তৎপরতা আমাদের অব্যাহত রয়েছে। তদন্তে যাদের সম্পৃক্ততা মিলবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। মিল, উঠান, রান্নাঘর থেকে মাটি খুঁড়ে ভোলাগঞ্জের সাদা পাথর উদ্ধার করেছে প্রশাসন। চেকপোস্ট বসিয়ে সড়কে শত শত ট্রাকে তল্লাশি চালায় সেনাবাহিনী। তৃতীয় দিনের মতো প্রতিস্থাপনের কাজ চললেও তা ছিল আগের দিনের তুলনায় অনেকটাই ধিমে তালে। তবে বিপুল লুটপাটের পর আগের অবস্থায় সহসায় কি ফিরবে দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্রটি, তা নিয়ে সংশয় রয়েছে স্থানীয়দের। অপু বণিকের সঙ্গে নিয়ে সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন, ছবি তুলেছেন মোমেন হোসাইন।
মহা সমারোহে প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় হরিলুট হয় যেসব পাথর নানা মহলের সমালোচনার পর তা ফেরানো হচ্ছে ভোলাগঞ্জে। শুক্রবার টানা তৃতীয় দিনের মতো চলে নৌকা বোঝায় পাথর প্রতিস্থাপনের চেষ্টা, যদিও তা ছিল আগের দিনের তুলনায় কিছুটা ঢিমে তালে। এটা পাথরটা আইতেছে আমাকে 10 নম্বর থেকে 10 নম্বরে এই জায়গায় গিয়ে আটক করছে পাথর আটক করার পরে এখন থেকে আমাকে নৌকায় নিয়ে আসতেছে ওই জায়গায় আমার স্পটের নৌকা আমাকে। পাথর ফিরতে শুরু করলেও প্রশ্ন থেকে যাচ্ছে অনেক। ভোলাগঞ্জে এক পাশে যখন চলে পাথর প্রতিস্থাপনের কাজ, অন্য পাশ তখন ধুধু বালুচর। স্থানীয়রা বলছেন প্রতিদিন যে হারে পাথর লুটে নেওয়া হয়েছিল ফিরছে তার তুলনায় অতি নগণ্য। তাই দৃষ্টিনন্দন এ পর্যটন কেন্দ্র সহসাই আগের রূপে ফিরবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বিপুল পরিমাণ পাথর লুটপাটের পর অবশেষে ফিরে আনা হচ্ছে এই সাদা পাথর। তবে আগের অবস্থায় কতটা ফেরানো যাবে ভোলাগঞ্জ সাদা পাথরকে, সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবু সাধারণ মানুষের প্রত্যাশা এই পাথর লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদেরকে আনা হবে শাস্তির আওতায়। আমাদের দুঃখ একটাই যে আমাদের সাদা পাথর আমাদের চোখের সামনে লুটপাট হয়ে গেছে, অথচ আমরা কিছুই করতে পারি নাই। যে পাথরগুলো নেওয়া হয়েছে ওই পরিমাণে এখানে কোনো পাথরই আসে নাই। সৌন্দর্য বলতে কিছুই তো নাই, পাথরই নেই। সঠিক তদন্ত করে তাদেরকে সঠিক শাস্তি দেয়। এদিনও বিভিন্ন ক্রাশার মিলে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। মিল উঠান রান্না করে লুকিয়ে রাখা হয়েছিল সাদা পাথর, পরে মাটি খুঁড়ে সেগুলো উদ্ধার করে প্রশাসন। লুটের পাথর সরানো ঠেকাতে সিলেটের সড়কে সেনা তৎপরতা অব্যাহত রয়েছে। চেকপোস্টে পাথর বোঝাই শত শত ট্রাক আটকে চালানো হয় তল্লাশি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, সিলেট। ফারাক্কার জলকপট খুলে দেওয়ায় প্লাবিত হয়েছে কুষ্টিয়া ও নওগাঁর নিম্নাঞ্চল। এতে প্রায় 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। নষ্ট হয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। বাড়ির চারদিকে অথই জল, কোমর থেকে গলা সমান পানি মারিয়ে জরুরি কাজে বের হতে হয় বাসিন্দাদের। জলকপাট খুলে দেয় ফারাক্কার পানির চাপে প্লাবিত কুষ্টিয়ার নিম্নাঞ্চল। এতে দৌলতপুরের 4টি ইউনিয়নের প্রায় 40,000 মানুষ পানিবন্দী। তলিয়ে সড়ক সহ বসতবাড়ি বন্ধ ঘোষণা করা হয়েছে 16টি বিদ্যালয়। রানতে পারছি নি, খড়ি নাই, চাল নাই। আমি ক্লাস 7-এ পড়ি, বন্যা লাগিয়ে স্কুলে যেতে পারছি না। গরু বাছুর পশু নিয়ে খুব কষ্টতে আছে আমরা। আমাদের মেডিকেলে যাওয়ার সমস্যা হচ্ছে, পারাপার হওয়ার সমস্যা, বাজার ঘাটে যাওয়ার অনেকেরই সমস্যা হচ্ছে। এর মধ্যে জিআর চাল বরাদ্দ করেছি, পাশাপাশি আমাদের কিছু শুকনা খাবার ছিল, সেই শুকনা খাবারগুলো উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমরা প্রেরণ করেছি। একই অবস্থা নওগাঁর। পানিতে তলিয়ে কয়েক হাজার হেক্টর ফসলি জমি, পচে গেছে ধান গাছ। ধার দেনা করে চাষাবাদ করার পরে ফসলের ক্ষতিতে লোকসানে কৃষক। মাঠগুলো প্লাবিত হয়ে গেছে, পানি অনেক বাড়তি, আমাদের অনেক ফসলের মাঠ ডুবে গেছে। 6 বিঘা লাগাইছিলাম, 3 বিঘা ডুবে গেছে, আর 3 বিঘা ভাসি চললেও পুরো তল যায়। এনজিওর থেকে টাকা উঠে প্রায় 60-70 হাজার টাকা খরচা করছি। এখন এমন অবস্থা, ধান তো প্রায় পচা ভাব। তবে কুড়িগ্রামে দুধকুমারের পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থিতিশীল অবস্থায় রয়েছে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি। রিমু সিদ্দিক, সময় সংবাদ। রাতের সময় আরো থাকছে। এশিয়া কাপ সামনে রেখে টাইগারদের ব্যাট বলের অনুশীলন শুরু। পাওয়ার হিটিং কোচের ক্লাসে মনোযোগী ছাত্র লিটন ইমনরা 4 ছক্কার ঝড় তোলার কৌশল রপ্তের চেষ্টা। ফরিদপুর, পাবনা, রাজবাড়ীতে পেঁয়াজের দাম কমলেও এর প্রভাব নেই রাজধানীতে। ঢাকায় খুচরা বাজারে প্রতি কেজি সেঞ্চুরি ছুঁই। রান্নার অন্যতম এই উপকরণের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা ক্রেতারা। বাড়তি মুরগি সবজির দামও। মাসব্যাপী ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। রাজধানীতে প্রতি কেজির দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। তবে ঢাকার বাইরের চিত্র কিছুটা ভিন্ন। গত সপ্তাহে রাজবাড়ীতে টানা 3 দিন পেঁয়াজের দাম বাড়লেও শুক্রবার খুচরায় কমেছে 10 টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। ফরিদপুরেও প্রতি কেজিতে কমেছে 20 টাকা। একই অবস্থা পাবনার পাইকারি বাজারেও। ব্যাপারীরা বলছেন আমদানির গুজবে দাম কমেছে, এতে লোকসানে কৃষক। গত হাটে 3000 টাকা 2900 টাকা বলা লাগতো না, আর আজকে সেই পিস বেচলাম হলো
2500 টাকা। তাই এরকম হলে কি কৃষক বাঁচে? 3 দিন আগে দাম ছিল, আজকে নাই, আজকে 2200, 2300, 2400। ব্যাপারীরা বলতেছে বাজারে এলসি ঢুকছে, সেজন্য আমাদের পেঁয়াজের দাম কম দিচ্ছে। গতকাল যে পেঁয়াজ আমরা 80 টাকা বেচছি, সে পেঁয়াজ আজকে 70 টাকা বেচতেছি। এদিকে দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজের বাজার নিম্নমুখী হলেও প্রভাব নেই রাজধানীর বাজারে। ছুটির দিনে খুচরায় মানভেদে দাম ঠেকেছে 80 থেকে 90 টাকায়। ফরিদপুরের পেঁয়াজ 75 টাকা কেজি বিক্রি করতেছি। রাজবাড়ির ডাল 70 টাকা কেজি। আপনার পেঁয়াজ হলো আপনার 400 টাকা পাল্লা, 80 টাকা কেজি। আগের সপ্তাহে আসলে আপনার 60 থেকে 65 টাকা, এই সপ্তাহে হয়েছে 80 টাকা, মানে 15 টাকা 20 টাকা বাড়তি কেজিতে। পেঁয়াজের তো শেষ সময়, এখন যত ব্যস্ত আছি বাজারে পেঁয়াজ কমে যাইতে আছে। দাম বেড়ে বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকায়। এছাড়া পটল, করলা, বরবটি, ঢেঁড়স সহ বেশিরভাগ সবজির দামই ঠেকেছে 80-র ঘরে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দোয়ারা বাজারে ফুটবল খেলার ফলাফল নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 5 জন। পুলিশ জানায়, সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপুরের একটি মাঠে ফুটবল খেলছিল স্থানীয় দুটি দল। খেলা শেষে ফলাফল নিয়ে বাগবিতণ্ডায় জড়ান সমর্থকেরা। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে গুরুতর আহত হন আব্দুল মতিন নামে এক ব্যক্তি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 59, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 73%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 56, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 85। রাজশাহী বিভাগে বায়ুর মান 62, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 71। সিলেট বিভাগে বায়ুর মান 60, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 69%। খুলনা বিভাগের বায়ুমান 60, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 83। বরিশাল বিভাগে বায়ুর মান 61, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 81। রংপুর বিভাগের বায়ুর মান 66, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 71। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 63, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 72%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 56 আর সবচেয়ে খারাপ রংপুরে 66। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর। ইউক্রেন যুদ্ধ নিয়ে আর কয়েক ঘন্টা পর আলাস্কায় ঐতিহাসিক বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বিকেল 3:30টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। আলাস্কার উদ্দেশ্যে হোয়াইট হাউস থেকে রওনা হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইউক্রেন ইস্যুতে দুই নেতা বড় কোনো ঘোষণা দেবেন বলে আশা করছেন অনেকেই। আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত মঞ্চে আলাস্কায় ঐতিহাসিক বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবারের বহুল প্রতীক্ষিত বৈঠকের আলোচ্য বিষয় ইউক্রেন যুদ্ধ। বৈঠকে অংশ নিতে এরই মধ্যে আলাস্কার উদ্দেশ্যে হোয়াইট হাউস ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাস্কার বৈঠকে কি বার্তা আসবে সেদিকে নজর বিশ্বের। ট্রাম্প যুদ্ধ থামাতে পুতিনকে রাজি করাতে পারবেন কিনা সেই প্রশ্নই সামনে আসছে বারবার। কারণ ইউক্রেন প্রশ্নে পুতিন বরাবরই ছাড় দিতে নারাজ, আর ট্রাম্প নিজেকে তুলে ধরেছেন শান্তির দূত হিসেবে। তবে শুধু যুদ্ধ নয়, দুই নেতার এই বৈঠককে কৌশলগত সুবিধা আদায়ের মঞ্চ হিসেবেও দেখছেন কেউ কেউ। ইউক্রেনকে নিয়ে বৈঠক হলেও সেখানে স্থান হচ্ছে না জেলেনস্কির। 3.5 বছর ধরে চলা যুদ্ধে এখন পুতিনের লক্ষ্য ইউক্রেনের 4টি অঞ্চলে রাশিয়ার দখল ধরে রাখা। বাকি অংশ থেকেও কিয়েভের সৈন্য সরিয়ে নেয়ার দাবি রেখেছেন তিনি। যুদ্ধবন্ধে ভূমি বিনিময়ের শর্তের যে ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। জেলেনস্কি স্পষ্ট বলেছেন এই জমি দখলদারদের হাতে তুলে দেবেন না তিনি। আর ক্রেমলিনের আশা, ট্রাম্প যদি পুতিনের এই দাবিকে সমর্থন করেন তাহলে কিয়েভ তা প্রত্যাখ্যান করলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সহায়তা কমিয়ে দিতে পারে, আর তাতেই বাড়বে রাশিয়ার কূটনৈতিক ও অর্থনৈতিক সুযোগ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নরওয়ের দৈনিক দাগেন্স নরিংসলগ পত্রিকার প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গেল মাসে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনার জন্য নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করেন ট্রাম্প। সে সময় তার কাছে নোবেল শান্তি পুরস্কারের বিষয়েও জিজ্ঞেস করেন তিনি। নরওয়ের অর্থমন্ত্রীর কাছে ট্রাম্প সরাসরি নোবেল পুরস্কারই দাবি করে বসেছিলেন বলে সূত্রের বরাত দিয়ে উল্লেখ করেছে পত্রিকাটি। ভারতের দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের ঐতিহাসিক সমাধিক্ষেত্রের গম্বুজ ধসে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বিকেল 4:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দিল্লি দমকল বিভাগ জানায়, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা জানান, ছুটির দিন হওয়ায় দুর্ঘটনার সময় সমাধিক্ষেত্রের ভেতরে দেশি বিদেশি পর্যটকের ভিড় ছিল। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে ধসে পড়া অংশটি 25 থেকে 30 বছরের পুরানো। দেখছেন রাতের সময়, সঙ্গে থাকুন। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেখছেন রাতের সময়। ফিটনেস ক্যাম্প শেষে এশিয়া কাপকে সামনে রেখে শুরু হলো টাইগারদের ব্যাট বলের অনুশীলন। পুরো কোচিং স্টাফকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো স্কিল ট্রেনিংয়ে লিটন কুমার দাসের দল। জাতীয় দলের সঙ্গে এদিন নিজের যাত্রা শুরু করেছেন নবনিযুক্ত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান ওড। তবে পারিবারিক কারণে দলের সঙ্গে ছিলেন না তাওহিদ হৃদয়। তপ্ত রোদ এর মাঝেই শুরু হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কিল ক্যাম্প। নাথান ক্যালির অধীনে গত 6 আগস্ট থেকে শুরু হয় ফিটনেস ক্যাম্প। সেখানে ব্যাটিং বোলিং নিয়ে কাজ করেননি ক্রিকেটাররা, ছিলেন না কোচিং স্টাফের সদস্যরাও। তবে শুক্রবারের ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করলো টিম বাংলাদেশ। ছুটি কাটিয়ে যোগ দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। এসেছেন পেস বোলিং কোচ শন টেইটো, তবে ছিলেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সাবেক পাকিস্তানি স্পিনার কাজ শুরু করবেন শনিবার থেকে। যদিও এদিনের অনুশীলনে লাইমলাইটটা ছিল নবনিযুক্ত কোচ জুলিয়ান উডের ওপর। বাংলাদেশে এসে ব্যস্ত সময় কাটানো উড জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করলেন এই স্কিল ট্রেনিং প্রোগ্রাম দিয়ে। ইংলিশম্যানের সঙ্গে 3 সপ্তাহের চুক্তি করেছে বিসিবি। এশিয়া কাপকে সামনে রেখে ব্যাটারদের পাওয়ার হিটিংয়ে উন্নতি আনতে চায় ক্রিকেট বোর্ড। ফিল্ডিং সেশন উন্মুক্ত ছিল গণমাধ্যমের জন্য। এরপর ক্লোজ ডোরে হয়েছে ব্যাটিং বোলিং অনুশীলন। টেইটের অধীনে কাজ শুরু করেছে পেস বোলিং ইউনিট। ব্যাটিং বিভাগের দায়িত্বে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে পারিবারিক কারণে ছিলেন না তাওহিদ হৃদয়। মায়ের অসুস্থতায় ছুটিতে আছেন এই ব্যাটার। দলের 3 দিনের স্কিল ক্যাম্পে থাকবেন না হৃদয়। নেদারল্যান্ড সিরিজের দলে থাকলে যোগ দেবেন সরাসরি ম্যাচ ভেন্যু সিলেটে। 18 তারিখ পর্যন্ত ক্যাম্পের পর সিলেট যাবে টিম বাংলাদেশ। এর আগে 20 জনের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়বেন 5 জন। 15 জনের দল নিয়ে এশিয়া কাপের ড্রেস রিহার্সাল হবে ডাচদের বিপক্ষে। 20 তারিখে শুরু 3 ম্যাচের সিরিজ। বেঞ্চ শক্তি বাজিয়ে না দেখে উইনিং মোমেন্টাম ধরে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে নেদারল্যান্ডসের বিপক্ষেও পূর্ণ শক্তির দল নিয়ে নামবেন লিটন কুমার দাসরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির। ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা নেতাদের। ফেব্রুয়ারিতে ব্যালট উৎসব পেছাতে পারবে না কেউ, বললেন প্রেস সচিব। এবং বঙ্গবন্ধুর হত্যার 50তম বার্ষিকী আজ। নিরাপত্তার চাদরে ঢাকা ধানমন্ডি 32 নম্বর। পুলিশের ব্যারিকেডে বন্ধ চলাচল শ্রদ্ধা জানাতে এসে ধাওয়া খেলেন কয়েকজন। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।